বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন কিছু ঘটনা ঘটে যা সাধারণ মানুষের কল্পনাকেও হার মানায়। গত কয়েকদিনে যা ঘটে গেল তা নিঃসন্দেহে সেরকমই একটি ঘটনা। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের অফিসিয়াল এক্স হ্যান্ডেল হ্যাক করে একটি বিতর্কিত পোস্ট করা হয়েছিল, কিন্তু এই হ্যাকিংয়ের পেছনে যে ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল বিস্তৃত ছিল সেটা জানার পর যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। এই ষড়যন্ত্রের গভীরতা এতটাই ভয়াবহ যে রাষ্ট্রপতির কার্যালয়ের সরকারি ইমেইল পর্যন্ত ব্যবহার করা হয়েছে এই কাজে। সরোয়ার আলম নামের একজন কর্মকর্তার নামে যে ইমেইল আইডি থেকে সরকারের বিভিন্ন দপ্তরে অতি গুরুত্বপূর্ণ এবং আর্জেন্ট ইমেইল যায়, সেই ইমেইল আইডি ব্যবহার করে ফিশিং লিঙ্ক পাঠানো হয়েছিল। এই ফিশিং লিঙ্কের মাধ্যমেই আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা সম্ভব হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রপতির কার্যালয়ের এত গোপনীয় এবং গুরুত্বপূর্ণ একটি ইমেইল আইডি কিভাবে এই ধরনের অপরাধমূলক কাজে ব্যবহার হতে পারে? এর মানে দাঁড়াচ্ছে সরকারের ভেতরে থাকা কেউ বা কারা এই ষড়যন্ত্রে সরাসরি জড়িত। ডিজিএফআই বা সরকারের একটি অংশ এবং ভারত এই পুরো ঘটনার সাথে যুক্ত বলেই ইতোমধ্যে অভিযোগ উঠেছে। এই অভিযোগ এখন আর শুধু অভিযোগ নয়, বরং প্রমাণসহ উপস্থাপিত তথ্য। জামায়াতের আইটি টিম অত্যন্ত দক্ষতার সাথে এই হ্যাকিংয়ের প্রমাণ সংগ্রহ করেছে এবং সংবাদ সম্মেলনে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তা তুলে ধরেছে। তাদের প্রেজেন্টেশনে স্পষ্টভাবে দেখানো হয়েছে যে পাকিস্তানের একটি ডিভাইস থেকে ভিন্ন আইপি অ্যাড্রেস ব্যবহার করে আমিরে জামায়াতের এক্স হ্যান্ডেলে লগ ইন করা হয়েছিল। লগ ইন করার পর তারা তাদের মনের মতো একটি পোস্ট দিয়েছে এবং সাথে সাথে সেই পোস্টের স্ক্রিনশট নিয়ে নিয়েছে। তারপর আবার অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ অ্যাডমিন প্যানেলের হাতে ছেড়ে দিয়েছে। এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। হ্যাকাররা কেন অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখেনি? কেন তারা হ্যাক করার পর সাথে সাথে নিয়ন্ত্রণ ছেড়ে দিল? এর উত্তর খুবই সহজ। তারা চেয়েছিল পরে প্রচার করতে যে অ্যাকাউন্ট হ্যাক হয়নি, কারণ হ্যাক অবস্থায় থাকলে তো রিকভার করা সম্ভব হতো না এত তাড়াতাড়ি। আর তারা এই যুক্তি দিয়ে মানুষকে বোঝাতে চেয়েছিল যে আমিরে জামাত নিজেই ওই পোস্ট দিয়েছিলেন। কিন্তু ষড়যন্ত্রকারীরা এখানে একটা বিশাল ভুল করে ফেলেছে। তারা যে পোস্টে দিয়েছিল সেটা এতটাই হাস্যকর এবং অবিশ্বাস্য যে সামান্য বুদ্ধি আছে এমন কোনো মানুষের পক্ষে সেটা বিশ্বাস করা সম্ভব না। পোস্টে বলা হয়েছিল যে আমিরে জামায়াত কর্মজীবী নারীদের পতিতার সাথে তুলনা করেছেন। এখন একটু চিন্তা করুন, যে মানুষ নিজের স্ত্রী একজন কর্মজীবী, যার মেয়ে সন্তানেরা কর্মজীবী, যিনি সারা জীবন নারীদের কর্মসংস্থানের জন্য কাজ করে যাচ্ছেন, তিনি কি করে এই ধরনের কথা বলতে পারেন? এটা তো সরাসরি নিজের ভোট হারানোর মতো কাজ। এই পোস্ট যারা বিশ্বাস করেছে বা করবে তাদের সম্পর্কে কঠিন কথা বলতে হয়। এটা বিশ্বাস করার মানে হচ্ছে মানুষটার কমন সেন্স নেই, তারা কোনো বিচার বিবেচনা বোধ রাখে না। আসমানের নিচে জমিনের উপর এদের চেয়ে মূর্খ আর কেউ হতে পারে না। কারণ যে কোনো রাজনৈতিক নেতা আর ভোট ব্যাংক নষ্ট করে এমন কথা বলবেন, এটা কোনো যুক্তিতে মেলে না। ষড়যন্ত্রকারীরা যদি সত্যি চালাক হতো তাহলে অন্য কোনো বিতর্কিত বিষয় নিয়ে পোস্ট দিত, যেমন ৭১ নিয়ে কিছু উল্টাপাল্টা বলতে পারতো যে ৭১ নিয়ে ক্ষমতা চাওয়ার প্রশ্নই ওঠে না। এই ধরনের কিছু বললে হয়তো অনেকে বিশ্বাস করত, কিন্তু তারা এমন একটি পোস্ট দিয়েছে যেটা পাগল এবং ছাগল ছাড়া কেউ বিশ্বাস করতে পারে না। এই পুরো ঘটনায় বিএনপির ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। ষড়যন্ত্রের সাথে বিএনপি কিভাবে জড়িত সেটা বোঝা খুবই সহজ। ২-২ ৪ মিলে যায় এখানে। হ্যাকিংয়ের পর যে স্ক্রিনশট নেওয়া হয়েছিল সেটা প্রথম প্রচার শুরু করেছে কারা? ছাত্রদল। তারা সাথে সাথে কর্মসূচি ঘোষণা করে ফেলেছে এবং পালন করেছে। তাদের কাছে আগে থেকেই ন্যারেটিভ এবং ফটোকার্ড রেডি ছিল। এত তাড়াতাড়ি ফটোকার্ড বানানো এবং কর্মসূচি ঘোষণা করা কিভাবে সম্ভব যদি না আগে থেকে সব পরিকল্পিত থাকে? ছাত্রদলের নেতাকর্মীরা প্রচার করতে শুরু করেছিল যে অ্যাকাউন্ট হ্যাক হলে এত তাড়াতাড়ি রিকভার করা সম্ভব না, অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব না, বিতর্কিত পোস্ট ডিলিট করা সম্ভব না, নতুন পোস্ট দেওয়া সম্ভব না। এইসব বলে তারা মানুষকে বোঝাতে চেয়েছে যে হ্যাকিং হয়নি। কিন্তু তারা জানতো না যে জামায়াতের আইটি টিম কতটা দক্ষ। তারা সব প্রমাণ সংগ্রহ করে রেখেছিল। বিএনপি এখানে সাব্বার এবং অশিক্ষিতদের মতো আচরণ করেছে। তারা তথ্য প্রযুক্তি বা আইটি সম্পর্কে কিছুই বোঝে না। তারা একদম সেফ ছাগল পাগলের মানুষ। চালাক হলে এত ছাগলামি করতো না, আর একটু স্মার্টলি কাজ করতো। জামায়াত তাদেরকে একদম ধৈর্যচা বানিয়ে দিয়েছে, মূর্খ হিসেবে প্রমাণিত করে দিয়েছে পুরো বিশ্বের সামনে। জামায়াতের আইটি টিম বা সাইবার এক্সপার্টরা অসাধারণ কাজ করেছেন এই ঘটনাকে কেন্দ্র করে। তাদের অসংখ্য ধন্যবাদ প্রাপ্য। তারা বিএনপিকে বোকা বানিয়ে দিয়েছে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এই ষড়যন্ত্রের মাধ্যমে আমিরে জামায়াতকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছিল। অনেকে উদ্বিগ্ন ছিলেন যে কিছু মানুষ হয়তো বিশ্বাস করে ফেলতে পারে, 1% হলেও জামায়াতের ক্ষতি হতে পারে। কিন্তু দেখা গেল উল্টো হয়েছে। জামায়াতের কোনো ক্ষতি হয়নি, বরং বিএনপি ধৈর্যচা হিসেবেই সাব্যস্ত হয়েছে। মূর্খ এবং অশিক্ষিত হিসেবে প্রমাণিত হয়েছে দেশের মানুষের কাছে। সংবাদ সম্মেলনে জামায়াতের প্রতিনিধি দল অত্যন্ত পরিষ্কারভাবে সবকিছু তুলে ধরেছে। তারা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে স্লাইড শো দেখিয়েছে।
আমিরে জামায়াতের অফিসিয়াল ইমেল আইডি থেকে কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করার চেষ্টা হয়েছিল সেটা দেখানো হয়েছে। কোনো আইপি অ্যাড্রেস থেকে লগ ইন হয়েছিল, কত মিনিটে হ্যাক হয়েছিল, কখন নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া হয়েছিল, সব বিস্তারিত তুলে ধরা হয়েছে। এই প্রমাণ দেখার পর আর কারো কিছু বলার থাকে না। কিছু ছাত্রদলের কিছু মূর্খ ছাত্রী মিছিল করেছে আমিরে জামায়াতের বিরুদ্ধে। তারা কিসের বিরুদ্ধে মিছিল করছে? হ্যাকিং প্রমাণিত হওয়ার পরও তারা মিছিল করছে। এটা কি মূর্খতা নয়? হাটে বাজারে চোর ধরা পড়লে যে অবস্থা হয়, এদের অবস্থাও তাই হয়েছে। তবে বিএনপির মধ্যে কিছু শিক্ষিত ভিআইপি টাইপের লোক আছে যারা প্রথমে ফেসবুকে পোস্ট দিয়েছিল যে হ্যাক হলে এত তাড়াতাড়ি রিকভারি সম্ভব না, কিন্তু জামায়াতের সংবাদ সম্মেলনের পর তারা ঠান্ডা হয়ে গেছে। আইডি টিমের প্রেজেন্টেশন দেখে আর কিছু বলার সাহস পায়নি। শুধু মূর্খ ছাত্রীরা যেহেতু আগে থেকে কর্মসূচি ঘোষণা করে ফেলেছিল, তাই তারা সেটা পালন করেছে। এই পুরো ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা জরুরি। বিএনপির বিরুদ্ধে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে হবে। কিভাবে আমিরে জামায়াতের এক্স হ্যাক করা হলো, এই নির্বাচন কমিশনকে এবং সরকারকে জবাব দিতে হবে। রাষ্ট্রপতি দপ্তরকে জবাব দিতে হবে। জামায়াত যেন এই জবাব আদায় করতে পারে এবং জবাবদিহি করতে বাধ্য করতে পারে, সেই কাজ করতে হবে। গুজবের উপর ভিত্তি করে অনলাইনে মিথ্যা প্রচার করা নির্বাচনী আচরণবিধির সরাসরি লঙ্ঘন। বিএনপি কেন এই গুজব প্রচার করল? ছাত্রদল যারা মিছিল করেছে সেই ছাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বিএনপির যারা গুজব প্রচার করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া দরকার। এই ষড়যন্ত্র কেন হচ্ছে সেটা বোঝা খুব কঠিন নয়। ষড়যন্ত্রকারীরা বুঝে গেছে যে ডক্টর শফিকুর রহমান পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তাকে ঠেকাতে ভোটের মাধ্যমে কিছু করা সম্ভব না। তাই বেসামাল হয়ে এ ধরনের উদ্ভট এবং উল্টাপাল্টা কাজ শুরু করে দিয়েছে। আমিরে জামায়াতের এক্স হ্যান্ডেল হ্যাক করা এবং হ্যাকিং পরবর্তী নাটক যাতে হ্যাকিং প্রমাণিত না হয়, এই পুরো খেলা তখনই সাজানো হয়েছে যখন ষড়যন্ত্রকারীরা বুঝতে পেরেছে যে ডক্টর শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। আর এই বোঝার থেকেই তাকে ঠেকাতে যে কোনো ঘৃণ্য কাজ করতে হবে। বিএনপি যে ভোটের মাঠে পিছিয়ে পড়েছে এটা উপলব্ধি করার পরেই এ ধরনের নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। জামায়াতের সফলতা এখানেই যে তারা হ্যাকিংয়ে প্রমাণ দিতে পেরেছে। তারা থানায় অভিযোগ করেছে তথ্য প্রমাণ সহ। সংবাদ সম্মেলনে তারা যেভাবে প্রেজেন্টেশন করেছে সেটা অভূতপূর্ব। একদম ইমেল থেকে শুরু করে আইপি অ্যাড্রেস সব কিছু দেখিয়ে দিয়েছে। কয়টায় কত মিনিটে হ্যাক হয়েছে, কখন নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া হয়েছে, সব প্রমাণ সহ উপস্থাপন করা হয়েছে। একটা কথা বলতেই হয়, কেউ কেউ বলছে যে জামায়াত নিজেই বিএনপিকে বোকা বানানোর জন্য এই খেলা খেলেছে। কিভাবে? বিএনপি ঝাঁপিয়ে পড়েছে হ্যাকিংয়ের খবর শুনে। তারা ভেবেছিল জামায়াত হ্যাকিংয়ের কোনো প্রমাণ দিতে পারবে না, কিন্তু জামায়াত তাদের বোকা বানিয়ে একদম লাথি দিয়ে ফেলে দিয়েছে। এই মূর্খ জাতীয়তাবাদী মূর্খ দল তথ্য প্রযুক্তির কোনো জ্ঞানই রাখে না। এই ঘটনা থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে গেছে, বাংলাদেশে এখন যে রাজনৈতিক পরিস্থিতি চলছে তাতে কিছু মহল জামায়াতে ইসলামী এবং এর আমিরকে বিতর্কিত করার জন্য মরিয়া হয়ে উঠেছে। তারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করতেও পিছুপা হচ্ছে না। ডিজিএফআই বা সরকারের একটি অংশ এই ষড়যন্ত্রে জড়িত বলে যে অভিযোগ উঠেছে সেটা অত্যন্ত গুরুতর। রাষ্ট্রপতির কার্যালয়ের ইমেল আইডি কিভাবে এই অপরাধে ব্যবহার হলো সেটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। সরওয়ার আলম নামের যে কর্মকর্তার নামে ইমেল ব্যবহার করা হয়েছে, তিনি কি জানতেন নাকি তার অজান্তেই তার ইমেল ব্যবহার করা হয়েছে? এই সব প্রশ্নের উত্তর পাওয়া জরুরি। ভারতের সংশ্লিষ্টতার বিষয়টিও খতিয়ে দেখা দরকার। বাংলাদেশের রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ নতুন কিছু নয়।